উচ্চ মাধ্যমিকের ফল বেরোলে দেখা যায় বহরমপুর মহারানী কাশীশ্বরী গার্লস হাই স্কুলের ছাত্রী আদ্রিতা পাল 6th হয়েছে রাজ্যে। আমি এই মুহূর্তে তার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে এসেছি। সারাটা দিন আপনারা দেখেছেন ফুল মিষ্টি শুভেচ্ছায় ভরে গেছে তার বাড়ির ঘর বারান্দা। আদ্রিতার সঙ্গে কথা বলবো। আদ্রিতা, প্রথমে তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি বিজ্ঞান বিভাগের ছাত্রী। এই যে পরীক্ষা তুমি দিলে 2 বছর ধরে, যে বিষয়গুলো তুমি পড়েছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টে হেভি ওয়েট পেপার, কিন্তু পরীক্ষাটা হয়ে গেল 6 মাসে। তুমি এই পরীক্ষা কিভাবে প্রিপারেশন নিলে? উচ্চ মাধ্যমিকের ফল বেরোলে সিস্টেম চালু হয়েছে, তো সেখানে আগের বছর ধরে যে ধারাটা চলছিল সেই ধারাটার একটা ছন্দপতন অবশ্যই ঘটেছে। তাই আরেকটু অন্যরকম ভাবে প্রিপারেশন নেওয়ার কথা ভাবতে হতো। তবে আমি বলবো না এমন যে খুব একদম নতুন করে কিছু একটা ভেবে পড়েছি, এরকম নয়। আমার মনে হয়েছে যে আমরা যে যে বিষয়গুলো এতদিন পড়ে এসেছি সেই বিষয়গুলোর গভীরে ঢুকে প্রত্যেকটা বিষয়কে কোয়েশ্চেন করে সেটাকে ঠিকভাবে উপলব্ধি করার মাধ্যমে এবং লাগাতার অবশ্যই প্র্যাকটিস করার মাধ্যমে এই পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া আমার পক্ষে বেশি বেটার হয়েছে। না, এখানে আমি সেক্ষেত্রে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের বিষয়টার উপর বেশি জোর দিচ্ছি, কারণ তুলনামূলকভাবে দেখতে গেলে সেকেন্ড আর ফোর্থ আমাদের এর আগে ছিল সেরকম ছিল। তুমি মাধ্যমিক পরীক্ষাতেও ভালো নম্বর পেয়েছিলে, 678 পেয়েছি। মাধ্যমিকের তুলনায় তুমি উচ্চ মাধ্যমিকে অনেকটাই বেশি নম্বর পেয়েছো, যার জন্য তুমি রাজ্য স্তরে একটা ফল পেয়েছো। কিন্তু যখন তুমি ক্লাস 11-এ ভর্তি হয়েছিল, তখন তুমি পড়াশোনা শুরু করেছিলে কবে থেকে? আমি পড়াশোনা মাধ্যমিক পরীক্ষার পর 2-3 সপ্তাহ মতো আমরা মূলত বিভিন্ন জায়গায় ঘুরেছি। কিছু মানে সেভাবে ঘোরা হয়নি, মূলত পড়া আমরা মার্চ মাস থেকে স্টার্ট করেছিলে। তোমার রেজাল্ট বেরিয়েছে প্রবাবলি এরকমই হবে, মে মাসে বেরিয়েছে। তুমি তারপরে ভর্তি হয়েছো, তুমি রেজাল্ট পেয়েছো, ভর্তি হয়েছো। তুমি যে লক্ষ্য নিয়ে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই সাবজেক্ট নিয়ে তুমি ভর্তি হয়েছো। তখন হাতে দেখা যাচ্ছে তোমার সময় হচ্ছে জুন মাস, কমপ্লিট হতে তোমার জুন শুরু হয়েছে, অলমোস্ট জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তোমার প্রথম পরীক্ষা হাতে, অফিসিয়ালি হাতে তোমার সময় হচ্ছে 4 মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরে তোমার প্রথম সেমেস্টারের পরীক্ষা এবং এমসিকিউ ধাঁচে পরীক্ষায়। যেহেতু তুমি বিজ্ঞান বিভাগের ছাত্রী, সেহেতু তোমার হাতে অঙ্কে 40 নম্বরের পরীক্ষা আছে, যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেগুলোতে 35 নম্বরের পরীক্ষা আছে। সেটা এমসিকিউ ধরেছে। শুনতে এমসিকিউ লাগছে, কিন্তু এই যে এমসিকিউতে পুরো নম্বরের উত্তর করে আসা, এইটা যখন পরীক্ষার হলে বসলে তখন কি মনে হচ্ছে? সেটার ক্ষেত্রে বলতে চাইবো যে আমি যদি 12-এর কথা ধরি বা 11-এর কথা ধরে স্টার্ট করি, যেহেতু আমার পরবর্তীতে আইজারের বিষয়ে পড়ার একটা আগ্রহ ছিল এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এনরোল করার একটা ইচ্ছে এবং স্বপ্ন ছিল, তো সেক্ষেত্রে ওই সমস্ত বিষয়ে আমাকে এমসিকিউ প্র্যাকটিস করতেই হতো। তাই আলাদা করে যে বোর্ডসের জন্য এমসিকিউ প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এমন বিষয়টা। আচ্ছা, মানে তুমি বলছো তুমি যেহেতু অভ্যাসের মধ্যে ছিল তাই পেরেছো, কিন্তু সেটা বলবো না যে অভ্যাসের মধ্যে ছিলাম বলে পারিনি, এটা বলতে নয়। তবে এই যে লাগাতার একটা প্র্যাকটিস করে যাওয়া, কারণ আমাদের যখন এটা একটা বিষয় বুঝতে হবে যে যারা মূলত নিট বা জেইই মেনে বসবে এরকম একটা মানসিকতা নিয়ে তারা 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই যে তারা কম্পিটিটিভ এক্সামের একটা মক টেস্ট যেন বোর্ডের মতো করে পাচ্ছে, কারণ সেখানে তাদের ওয়েমার ফিল আপ করে সময়ের মধ্যে বিষয়টাকে কমপ্লিট করতে হচ্ছে। কিন্তু যারা এই তথাকথিত কম্পিটিটিভ এক্সামের জন্য এনরোল করেনি, আমি এই প্রশ্নটি আসছি, হ্যাঁ, এবং আর্টসে যারা, তাদের ভবিষ্যতে ওয়েমার পরীক্ষা থাকবে, কিন্তু এই মুহূর্তে হয়তো তারা সেরকম ওয়েমার রিলেটেড কোনো পরীক্ষা দেবে না, কারণ সিইউটি তো আমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হয়, ওয়েমার ফিল আপের কোনো জায়গা সেখানে নেই। তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে একটা
বড় সমস্যা ছিল তাদেরকে এই বোর্ডের জন্য প্র্যাকটিস করা, এটা আলাদা একটা স্টেপ হিসেবে ইনক্লুড করতে হচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের একটা অবশ্য মানসিক ভাবে প্রস্তুতি ছিল যে আমাদের সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে সাথে মেমারের বিষয়টাকে পড়া প্র্যাকটিস করতে হবে। তার মানে হচ্ছে যে তোমাকে প্রথম যে জায়গাটা দেখতে হয়েছে সেটা হচ্ছে যে তুমি যেহেতু সচেতন পড়ুয়া, তুমি জানো যে এই পরীক্ষাটা এমসিকিউ হবে, তুমি আগের থেকে সেই সিলেবাসটা সেই বিষয়টা তুমি বা তোমার শিক্ষকরা বুঝিয়ে দিয়েছিলেন, তার ফলে তোমার ক্ষেত্রে প্রথমে এমসিকিউ মানে পরীক্ষায় বসাটা খুব একটা নতুন মনে হয়নি। কিন্তু যে প্রথম ওই পরীক্ষাটায় বসেছে তার ক্ষেত্রে তোমার মনে হয় না যে সময়টা খুব কম বোর্ডস এক্সামের জন্য? আর্টস যে সাবজেক্টগুলো সেক্ষেত্রে না, আমি আর্টস বলছি না, আমি বিজ্ঞানের ক্ষেত্রে বলছি। বিজ্ঞানের বিষয়ে যদি আসি তাহলে কেমিস্ট্রি, বায়োলজি এই ধরনের সাবজেক্টের গুলোতে খুব একটা সময় অসুবিধা আমি বোধ করি। ফিজিক্স এন্ড ম্যাথ যেহেতু আমাদের নিউমেরিক্যাল বেসড এবং সেখানে আমাদের কিছু ক্যালকুলেশন ইনভলভ করে আছে, আর আমাদের কোনো ক্যালকুলেটর তো অ্যালাউ নেই, ওই বিষয়টাতে আমার একটু সমস্যা হয়েছে, স্পেশালি ম্যাথসে। কারণ ফিজিক্সে তাও কিছু থিওরি রিলেটেড কোয়েশ্চেন থাকে যেগুলো এক চান্সে আমরা যদি থিওরিটা জানি সেখান থেকে করতে পারবো, কিন্তু ম্যাথের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণভাবে ক্যালকুলেশন জানা এবং আমাদের বোর্ডসে যেমন যখন কোয়েশ্চেন এসেছে কিংবা 11 যখন স্কুলের পরীক্ষা দিয়েছি, আমাদের এর আগে বোর্ডসে যেগুলো 5 নম্বরে বা 4 নম্বরে 3 নম্বরে কোয়েশ্চেন গুলো আসতো বড় মার্কস হিসেবে, সেই ধরনের অঙ্কগুলো এখন অপশন সাজিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে। এই বিষয়টা যারা ধরুন আপনি যে ইভেন্ট বা যে অ্যাডভান্সের জন্য পড়াশোনা করছে তাদের জন্য হয়তো তারা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করার প্র্যাকটিস করছে, দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করছে, এইটা একটা অন্যদিক। কিন্তু যারা এমনি বিষয়টা নিয়ে তুমি তোমার ক্ষেত্রেও তো সেই অসুবিধাটা মনে হচ্ছে যে সময়টা কম। অসুবিধা না, তুমি কোন সময়টাকে বলছো? আমি কিন্তু পরীক্ষার ডিউরেশনটা বলছি না, আমি পরীক্ষার টাইমিং, অর্থাৎ জুন মাসে তুমি ভর্তি হচ্ছ, তোমার সেপ্টেম্বরে পরীক্ষা, এইদিকে একটা টাইমের সময় কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে? সময়ের অভাব বলতে গেলে এখানে আমার একদিক থেকে আমার একটা ইতিবাচক বিষয় লেগেছে, কারণ এর আগে যখন একদম বছরের শেষে একটাই পরীক্ষা হতো তখন সিলেবাসের জায়গাটা একটা প্রোক্রাস্টিনেশন থাকতো যে একদম বছরের শেষে গিয়ে সিলেবাসটা শেষ করবো এরকম। কিন্তু এখন যেহেতু সিলেবাসটা দুটো পার্টে ভেঙে গেছে, তাই একটা পার্টকে এই মধ্যেই শেষ করতে হবে, আরেকটাকে এভাবেই শেষ করতে হবে, এই বাধ্যবাধকতাটা একটা জায়গায় মানে একদম স্থির করে দেওয়া, সেটা একাংশে ভালো আমি বলবো। আরেকটা দিক থেকে এটাও ঠিক যে সময়টা বড্ড কম যদি আপনি জুন মাস থেকে। আর যারা একটু সচেতন ভাবে মাধ্যমিকের পরে আগে থাকতে শুরু করে দিয়েছে তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছে, তারা সেখান থেকে স্টার্ট করতে পেরেছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় অবশ্যই মাধ্যমিকের পরে যে বিষয়ে তারা পড়ুক না কেন, কিছুদিন তো অবশ্যই রিল্যাক্সের একটা ব্যাপার থাকে, একটা জীবনে বড় প্রথম পরীক্ষা দেওয়ার পর সময়ের একটা সেদিক থেকে একটা হয়। আর যখন ধরো তুমিও যেটা বলছি যে নিউমেরিক্যাল সাবজেক্ট যেহেতু যে ডিউরেশনে তুমি পরীক্ষা দিচ্ছ 40 নম্বরে, সেটাও কি অনেক কম নয়? সেটাও কম, অবশ্যই অঙ্কের ক্ষেত্রে অনেক কম। কমার্সের মতো কিছু কিছু সাবজেক্ট, অ্যাকাউন্টেন্স ওই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে খুবই কম। সেই জায়গাটা খুব সমস্যা করে হয়েছে, মানে এই প্রশ্নই আসছিলাম যখন পরীক্ষার হলে প্রত্যেকটা অঙ্ক কষে দেখার মতো সময় পাবে, কিছু কিছু অঙ্কের উত্তর হয়তো বাড়িতে প্র্যাকটিস করতে করতে মনে লেগে গেছে, তখন সেটাকে তাড়াতাড়ি করে দিয়েছে। কমন এসেছে বলে পেরেছে। এক্স্যাক্টলি। একদম নতুন যদি অঙ্ক হতো বা সংখ্যা ঘুরিয়ে বা অন্যভাবে রিপ্রেজেন্ট করা হতো, সিমিলার টাইপ দিলে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা। তোমার 11-এ যদি এই অসুবিধাটা হয়, তুমি 12-এ সেই একই ধাঁচে পরীক্ষা দিচ্ছ, একই সময় পরের বছর পরীক্ষা দিচ্ছ এবং সেই পরীক্ষার রেজাল্টটাই তুমি পেয়েছো আজকে, তাহলে সেই পরীক্ষায় যে প্রস্তুতি তুমি নিলে এক বছর প্রথমবার 11-এর ফার্স্ট সেমিস্টার এবং 12-এর থার্ড সেমিস্টার, এই পরীক্ষা 12-এর ক্ষেত্রে কতটা তোমার ক্ষেত্রে মনে হলো যেটা আরো বেশি টাফ বা আরো বেশি ইজি বা কিছুটা ইজি, কি মনে হলো? মনে হয় বলতে 11-এ যেহেতু একবার এই পদ্ধতিতে আমরা ঢুকে গেছি, তাই 12-এর ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে ব্যাপারটা বলতে পারি যে 11টা অনেকটা যেন মক টেস্টের মতো, একদম রিয়েল লাইফ মক টেস্ট ফর বোর্ডস এরকম মতো বিষয়টা দাঁড়িয়েছে। হ্যাঁ, একটা মানে বিষয় প্রবলেম গুলোকে বোঝাচ্ছে। 11-এ যখন ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার দিয়েছি, কোনগুলোকে বার করেছি যে ফার্স্ট সেমিস্টারে আমার কি কি অসুবিধা হলো এমসিকিউ
পরীক্ষা দিতে গিয়ে। আবার এই ফার্স্ট সেমিস্টারে দীর্ঘদিন শুধু এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে থাকার পর, কারণ সেক্ষেত্রে আমরা অধিকাংশ লেখা প্র্যাকটিস করিনি, আমাদের কম্পিটিটিভেও এই একই এমসিকিউ প্যাটার্ন, বোর্ডেও এমসিকিউ প্যাটার্ন, ফলে আমাদের প্রায় 4-5-6 মাস কোনো লেখার সাথে সংযোগ নেই। সেটা বাংলা ইংলিশের মতো লেখা ক্রিয়েটিভ সাবজেক্টের ক্ষেত্রেও নেই। তারপর আবার আমার অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে ফার্স্ট বা থার্ড এর থেকেও একটা দিক থেকে সেকেন্ড আর ফোর্থ আমার তোমার উত্তরে আমার এটাই মনে হচ্ছিল যে তুমি যেহেতু কম্পিটিটিভ এক্সাম প্র্যাকটিস করেছো, তাই তোমার ক্ষেত্রে এমসিকিউ কে টাফ মনে হয়নি, তোমার ক্ষেত্রে তুলনামূলক সেকেন্ড আর ফোর্থ কে টাফ মনে হচ্ছে। টাফ মনে হচ্ছে তার কারণ সেখানেও একটা সময় ক্রাঞ্চ, এবং সেই সময়টা আরো প্রবলেমেটিক তার কারণ আমাদের সেপ্টেম্বরে যদি ফার্স্ট আর থার্ড পরীক্ষা হয়, মাঝে অক্টোবর মাসটা পুজোর ছুটি। এর ফলে সেই সময়টা টিউশনেও অনেক জায়গায় স্যার ম্যামরা ছুটি নিয়েছেন, বা আমরা নিজেরাও একটু সেই এবং ওই এক মাসটা কেন জানি না কোনোভাবেই খুব বেশি পড়াশোনা হয়ে ওঠে এমনটা নয়। তারপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস হতে না হতে ফেব্রুয়ারিতে পরীক্ষা। এই 3 মাসের সময় একটা হিউজ সিলেবাস, শুধু তাই নয়, এতদিন আমাদের একদমই লেখার সাথে যখন সংযোগ নেই, তখন আমাদেরকে এবার কোয়েশ্চেন অ্যানালিসিস করে সেগুলোর উত্তর লিখতে হবে এবং সেগুলো টু দা পয়েন্ট লিখতে হবে। এই ব্যাপারটা, এই যে ট্রানজিশনটা, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সেই প্রিপারেশন তুমি কিভাবে নিয়েছিলে? সেই প্রিপারেশন বলতে আমাদের কেমিস্ট্রি স্যার বা ফিজিক্স স্যার, ওনারা কিন্তু যখন আমরা এমসিকিউ পরীক্ষাও দিয়েছি, তখন ওরা বারবারই মনে করেছেন এটা যে শুধুমাত্র এমসিকিউ পড়ে যাওয়া এটা হয়তো ঠিকভাবে বিষয়টাকে শেখার জন্য ঠিক না। মানে কোয়েশ্চেন প্যাটার্ন বা পরীক্ষা দেওয়ার বিষয়টা একরকম, কিন্তু শেখার জন্য আমাদেরকে একটু ট্র্যাডিশনাল হলেও হয়তো ভালো হয়। সেক্ষেত্রে ওনারা বিভিন্ন যে ছোট ছোট টপিক গুলো পড়াতে আমাদেরকে শর্ট নোট নিজেদের মতো করে লিখতে বলেছেন। এবং আমার কেমিস্ট্রি স্যারের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে মানে ফুল রিটেন পরীক্ষাও নিয়েছে, শুধু এমসিকিউ পরীক্ষা নিয়েছেন এমন নয়। বায়োলজিতেও তাই, আমরা নিজেদের মতো ক্যারেক্টারিস্টিক্স লেখা, ডেফিনিশন লেখা এগুলো প্র্যাকটিস করেছি। ফিজিক্স, ম্যাথ? ফিজিক্স আর ম্যাথের একটা সুবিধা আছে। ফিজিক্স তো বলতে গেলে ফিজিক্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে না, আর ম্যাথ ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাম্বার। তো ওই জায়গাটা লেখার যে ব্যাপারটা, ওটার থেকে এমনিতে এমসিকিউ পরীক্ষার সময় আমরা প্রত্যেকটা ডিডাকশন আমরা প্র্যাকটিস করেছি। কারণ আমার পার্সোনালি মনে হয় যে জিনিসটাকে জানার জন্য ডিডাকশন জানা খুব দরকার, এবং আমি যদি শুধু একটা ফর্মুলা পড়ি, আমি 2 দিন পর সেটা ভুলে যাবো, কিন্তু তার কিভাবে ডিরাইভ হলো সেই পদ্ধতিটা যদি আমার জানা থাকে, আমি সেটা নিজে থেকেও কিছুটা হলেও অ্যানালিসিস করে বার করার চেষ্টা করতে পারবো। তো সেই জায়গাটা থেকে ডিডাকশনস গুলো আমরা বারবার প্র্যাকটিস করেছি। যারা আপনারা আমাদের এই কথাগুলো শুনছেন, যার সঙ্গে আমি কথা বলছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি পরীক্ষা। বর্তমান সময়ে যখন সিলেবাস বদলে গেছে, যখন একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কম্পিটিটিভ এক্সামের জন্য সারা ভারতবর্ষের যে সমস্ত এই সাবজেক্ট বেসড পরীক্ষাগুলো রয়েছে সেখানে তাকে প্রস্তুতি নিতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমার একটা বিষয় আপনারা শুনেছেন কি শোনেননি আমি জানি না, আমি নতুন করে আর একবার শোনানোর জন্য আমি অদ্বৈতার মার্কস গুলো একটু জেনে নেব। তুমি কোন বিষয়ে কত পেয়েছো? বাংলাতে পেয়েছি 98, ইংলিশে পেয়েছি 100, অঙ্কতে 90, বায়োলজিতে আমি পেয়েছি 98, আর কেমিস্ট্রিতে 96, আর ফিজিক্সে 99। তোমার নম্বরটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার, কোনটায় মার্কস বেশি হয়েছে? সেকেন্ডে বেশি। ফোর্থ সেমিস্টারটা, হ্যাঁ, মানে 12 এর সেকেন্ড সেমিস্টার, ওভারঅল ফোর্থ সেমিস্টার তোমার মার্কস বেশি হয়েছে। এই যে মার্কসটা তুমি পেলে, এই মার্কসটাতে তুমি স্যাটিসফাই? স্যাটিসফাই বলতে আমার থার্ড এর সময় অনেকটা কমে গেছিল। আমার পরীক্ষা দেওয়ার সময় কিছু নার্ভাসনেস এর জন্য আমি বেশ কিছু ভুল গোল বা ওই ধরনের কাজ করে এসেছি, তো ওখানটাতে অনেকটা নাম্বার কমে গেছিল। সেই জায়গাটা থেকে মনে হচ্ছে যে খুব স্বাভাবিক যে এমসিকিউ পরীক্ষা, যেখানে যে পরীক্ষাটায় বসতে যাচ্ছে একজন পরীক্ষার্থী থার্ড সেমিস্টারে, যখন সে জানছে সচেতন মনে যে এই নম্বরটা তার মার্কশিটে দেখা যাবে, তার মার্কশিটে জলজল করবে, তখন স্বাভাবিকভাবেই একটা নার্ভাসনেস কাজ করবে। সেটা ওর ক্ষেত্রে
হয়েছে ও সেটা স্বীকার করেছে, এটা খুব সাধুবাদযোগ্য। অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা খোঁজ পেয়েছি যে নার্ভাস হয়েছে তারা, যে তার একটা বাড়তি টেনশন হয়েছে। অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে, ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে বারবার এই অভিযোগ উঠেছে সময় বাড়ানো। তুমি কি আগামী দিনে পরীক্ষার যদি ব্যবস্থা এরকম থাকে, তোমার দাবি কি থাকবে? এই পরীক্ষা পদ্ধতি ভালো, নাকি এর কনস্ট্রাকটিভ কোনো চেঞ্জেস আসা দরকার, নাকি তোমার কোনো কি সাজেশন আছে? তোমার অভিজ্ঞতা কি বলবে? আমার অভিজ্ঞতা বলবে, যেহেতু বেমার প্র্যাকটিসটা আগামী দিনে আমরা যে যেমনই কোর্স নিয়ে এগোই, একটা সময় না পর আমাদের প্রত্যেকেই এই বেমার সিস্টেমটার সম্মুখীন হতে হবে। তাই একটা বয়সে এসে সেই জিনিসটার মধ্যে দিয়ে যাওয়া আমার মনে হয় এটা একটা ভালো অপরচুনিটি। তবে এই দিকটাও লক্ষ্য রাখা দরকার যে আমরা যখন বেমারে একটা গোল করছি, তারপর আমার সেটা থেকে ব্যাক করে আসার আর কোনো অপশন নেই। এই জিনিসটাই বাড়তে একটা টেনশন শিক্ষার্থীদের মনে তৈরি করে। আর সেখান থেকে অনেকেরই এমন হয়েছে তারা হয়তো ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, কিন্তু মেমারে সেটা এক্সিকিউট করতে গিয়ে হয়তো সেটা ভুল হয়ে গেছে, তারা গোল করে কেটে দিয়েছে, বা এইরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যারা ফার্স্ট ব্যাচ, সবসময় তারা একটু হলেও সাফার করি, তো আমার সুবিধাও পাই, দুটো বিষয় থাকে। তো ওই জায়গাটায় আমার মনে হয় যে স্কুলের তরফ থেকে বা এমনি কোন ইনস্টিটিউশন গুলোর তরফ থেকে যদি আরেকটু প্র্যাকটিস করানো, এই সিস্টেমটার মধ্যে দিয়ে বারবার সিস্টেম ঠিক আছে, যদি স্কুল প্র্যাকটিস করায়, স্কুল প্র্যাকটিস নিজেরা প্র্যাকটিস করবে না, তুমি তো একটা স্কুলের মধ্য দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। কিন্তু সেই স্কুলের ক্ষেত্রেও তো অভিযোগ উঠছে যে ছাত্রছাত্রীরা এখন স্কুলে রেগুলার নয়, নিয়মিত স্কুলে যায় না, 6 দিন স্কুলে করে না। অনেক স্কুল, বহরমপুর শহর তথা মুর্শিদাবাদে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ভর্তির সময় বলে দেওয়া হয় যে 3 দিন স্কুল আসলেই হবে, 3 দিন স্কুল আসলে, এবং অনেক স্কুলে আবার শুধু প্র্যাকটিক্যালের টাইমটুকু স্কুলে গেলেই সম্ভব। তাহলে এই কৃতি, এই মেধাবী ছাত্রী যে দাবি তুলছে যে প্র্যাকটিস করানোর কথা স্কুলের পক্ষ থেকে, সেই প্র্যাকটিস কি তার স্কুল মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল কি করেছিল? সেটাই উত্তর জানবো। সেরকম ভাবে হয়নি, এটা সত্য কথা। আমরা নিজেরাই কিছু ইনস্টিটিউশনের মাধ্যমে, এবং আমি বেসিক্যালি বাড়িতে বেমারে পুরো বান্ডিল কিনে এনেছিলাম, এবং প্রত্যেকটা এমনি প্র্যাকটিস করছি, একটু গোল গোল করে প্র্যাকটিস করে নেওয়া। আর পরীক্ষার আগে যে 7 দিন, ওই সময় আমি প্রত্যেকদিন বেমার ফিল আপ করেছি। হ্যাঁ, তার মানে তুমি নিজে, আমি প্রথমেই শুরু করেছিলাম যে সচেতন শিক্ষার্থী তুমি, তাই তুমি তোমার পক্ষে সম্ভব হয়েছে এটা। কিন্তু যে তোমার বন্ধু এতটা সচেতন নয়, সে তোমার মতো ওয়েমার কেনেনি, তার ভরসা তো স্কুল। যে এই যে স্কুল, তুমি কি স্কুল প্রতিদিন যেতে? 6 দিন স্কুল যেতে? প্রতিদিন যেতাম এমনটা বলা আমার পক্ষে সম্ভব না, সেটা মিথ্যে কথা বলা হবে। আমিও এই রকম সিস্টেমের মধ্যে দিয়ে গেছি। কিভাবে, কখন স্কুল যেতে, কতটা সময় যেতে? মূলত ওরকম সপ্তাহে 3-4 দিন করে যেভাবে যাওয়া। পুরো স্কুল করতে না প্র্যাকটিক্যাল? আমরা পুরো স্কুল করেছি। পুরো স্কুল করেছি। কতজন সেখানে প্রেজেন্ট থাকতো? প্রেজেন্ট হওয়ার সংখ্যাটা অনেকাংশে প্র্যাকটিক্যালের দিনগুলোর উপর ডিপেন্ড করতো, এবং আমাদের শুরুর দিকে যখন একদম পুরো সময়টা প্র্যাকটিক্যাল হয়েছে, তখন অনেক স্টুডেন্টই, মানে প্রায় অধিকাংশ স্টুডেন্টই প্র্যাকটিক্যালের সময় উপস্থিত থেকেছে। তবে ওই বিষয়ে একটা জিনিস বলার, যে সেটা যতটা না স্টুডেন্টদের নিজস্ব আগ্রহ থেকে, ততটা হয়তো একটা ভয়ের জায়গা থেকে বা ওই একটা শাসনের জায়গা থেকে আসা। এই ব্যাপারটা যদি না যায় তাহলে পুরো নম্বর পাবো না, প্র্যাকটিক্যালি পুরো নাম্বার হবে না, এরকম একটা। এই সিস্টেমকেই বা তুমি কি বলবে? সিস্টেমের ক্ষেত্রে আরেকটা বিষয় বলবো যে এই যে স্কুল সিস্টেম, যে স্কুলে আসা না আসা, এবং সেখানে বাউন্ডারি নেই, অর্থাৎ তুমি তোমার মতো করে তুমি 3 দিন স্কুল যাবে, প্র্যাকটিক্যাল করবে, চলে আসবে, এবং বাকি সময়গুলো তুমি টিউশনে সময় দেবে, কোনো অনলাইন কোচিং এ সময় দেবে। তাহলে যে সরকারি স্কুলে তুমি পড়াশোনা করেছো, সেই সরকারি স্কুল কৃতিত্বের দাবি নেবে, এটাও কি তোমার মনে হয় ঠিক? সত্যি বলতে গেলে আমি ক্লাস 5, 6, 7 3টে বছর, মানে লকডাউনের আগের 3টে বছর, এমন সেরকম দিন কোনোদিন যায়নি যেদিন আমি স্কুলে উপস্থিত থাকি। অত্যন্ত শরীর খারাপ না হলে আমি স্কুলে যাবো না, এটা হতেই পারে না। না যাওয়াটা অস্বাভাবিক ছিল। লকডাউনের পর চালচিত্রটা সম্পূর্ণ বদলে গেছে।
ঠিক অসুস্থতার কারণে 9-10 কিন্তু তারপরে 11-12 সেই বিষয়টা খুব সেই একটা- অভ্যাসটা থেকে গেছিল, ফলে ইচ্ছা করে না, ঠিক সেটা বলবো না, ইচ্ছে করেনি এটা বলবো না কখনো, কারণ মানে তোমাকে ইচ্ছে জানানো হয়নি। ইচ্ছে জাগানো হয়নি জায়গাটা থেকে একটা বিষয় যে আমরা যেরকম টাইপের কোর্স করতে যাচ্ছি বা যে ধরনের একটা শিক্ষা, মানে স্কুলে গেলে ওনারা আমাদের অবশ্যই যেরকম বোর্ডের মতো পরীক্ষা প্রস্তুতি উচ্চ মাধ্যমিক স্তরে সেরকম ভাবে ওনারা পড়াচ্ছেন এবং সেই কনসেপ্টটা ওনারা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করছেন। আর তোমার কি কোথাও মনে হয় যে টিচাররাও এই নতুন সিস্টেমের সঙ্গে পরিচিত নয়? তাদেরও কোথাও কোথাও অসুবিধা হচ্ছে? অসুবিধা তো আমার একটা জায়গায় অবশ্যই আছে। তারা তো কিছু ট্রেনিং প্রাপ্ত হয়েছে, তবে তাদের তো অভ্যাস, তারা এতদিন দীর্ঘকাল ধরে একটা সিস্টেমের মধ্যে দিয়ে পড়িয়ে এসেছেন, এখন সেটা চেঞ্জ হওয়া, এই ট্রানজিশনের সময়টা খুব কঠিন হয় সবসময়। তোমার বাবা উচ্চ মাধ্যমিক স্কুলের ভূগোলের শিক্ষক, বাড়িতে পড়াশোনার পরিবেশ তোমার ছোট থেকে। বাবাকে কখনো এই অসুবিধার কথা মনে বলেছো যে স্কুল যদি আরেকটু সময় দিত, স্কুল যদি আরো কেয়ার নিত, তাহলে এই মেয়েটি প্রথম হতে পারত, এটাও তো ঘটতে পারত? না, সেই রকম ব্যাপারটা ওই দিক থেকে বলি, বাবার সাথে প্রায়শই স্কুলের বিষয়ে, মানে শুধু নিজের স্কুল বলে এরকম ব্যাপারটা নয়, কারণ আমার স্কুল থেকে আমি অনেক গাইডেন্স পেয়েছি, পার্সোনালি অনেক গাইডেন্স পেয়েছি, তারা আমাকে ভীষণ কেয়ার করেছেন, তারা শিখিয়েছেন, সেই দিক থেকে আমি অনেক গাইডেন্স পেয়েছি। বাট জেনারেলি আমি যদি বলি, একদম একটা টোটাল ক্লাসরুমের সাপেক্ষে যদি বলি, সেক্ষেত্রে আমার মনে হয় প্রায় প্রত্যেকটা স্কুলই এই বিষয়ে খুব একটা কিছু করে দেখিয়েছে এমন ব্যাপার। আমি বলবো না সব স্কুল সেরকম, কেউ কেউ করেছে, অনেকেই করেছে। প্র্যাকটিস করেছে, হ্যাঁ, অনেকেই প্র্যাকটিক্যালের করেছে। ব্যাপার আমার নয়। বাবাদের স্কুলেও যেমন থার্ড সেমিস্টারের আগে তারা মক টেস্ট দিয়েছে, কম হলেও তারা কিন্তু প্রত্যেকটা চেষ্টা করেছে। সাবজেক্টের চেষ্টা করেছে, এটা বলবো। তো সেই জায়গাটা থেকে বাবার সাথে প্রায়শই আমার কথা হয় যে এডুকেশন সিস্টেমটা কিরকম, এই সেমিস্টার সিস্টেমটা কেমন, যেহেতু একজন স্টুডেন্ট আর বাবা একজন টিচার, তো স্টুডেন্টের সাপেক্ষে সমস্যা আর টিচারের সাপেক্ষে সমস্যা, এই ব্যাপারে আমরা প্রচুর আলোচনা করেছি। এমন একটা সময় অদ্রিতার সঙ্গে আমরা কথা বলছি যখন পশ্চিমবঙ্গের সরকার বদলে গেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য নিয়ে প্রচুর অভিযোগ উঠেছিল আগের সরকারের বিরুদ্ধে। এমন একটা সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন এই শিক্ষা নীতি পরিবর্তন হলেও হতে পারে বলে আমাদের আশা। আমি এই কৃতি ছাত্রীর কাছে সেটাই জানতে চাইবো, সে কি চাইছে, যে এই প্যাটার্ন, এই যে পদ্ধতি, এই স্কুল না আসলেও প্র্যাকটিক্যালে সময় দেওয়া, প্র্যাকটিক্যালে নম্বর দিয়ে দেওয়া, এবং পরীক্ষা যারা টিচার আছেন তারা রেগুলার স্কুলে ক্লাসের মধ্যে না থাকা, অনেক স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে আরো বেশি নিবিড় সম্পর্ক গড়ে তোলা, এটা কি উচিত, নাকি যেভাবে চলছে সেটাই চলবে, সেই ট্র্যাডিশনে? অর্থাৎ যে ট্র্যাডিশনে তুমি পরীক্ষা দিয়ে এসেছো, স্কুল পুরো কেয়ার নিয়ে শুধু ভর্তি করেই ছেড়ে দেওয়া, এই জায়গা থেকে বেরিয়ে এসে স্কুলকে আরো বেশি অ্যাক্টিভ হওয়া, এটা তুমি চাও? বোর্ডকে আরো বেশি স্টুডেন্টের যে প্রয়োজন, যে তাকে কৃতি ছাত্র, রাজ্যের কৃতি ছাত্র তৈরি করার যে ইচ্ছা, সেটা প্রয়োজন। তোমার ইচ্ছা কি, তোমার দাবি কি নতুন সরকারের কাছে? আমি এই বিষয়টা বলবো যে শুধু কৃতি ছাত্র না, শিক্ষার্থী মানেই কিন্তু সে কিছু শিখতে এসেছে Very good. এবং সে ভবিষ্যতে কিছু একটা হওয়ার জন্য সেই স্টেপস গুলোকে ক্রস করছে। সেক্ষেত্রে শুধু কৃতিদের উপর নজর দিয়ে তা না, কারণ অনেক ক্ষেত্রে হয় যে স্কুল থেকে বেশ কিছু স্টুডেন্টস থাকে যারা মেধাবী, তারা স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টসরা টিচার দ্বারা রেকগনাইজ হন এবং তারা পার্সোনাল গাইডেন্স সেক্ষেত্রে অবশ্যই পেয়ে যায়। আমি বলতে চাই জেনারেল সমস্ত স্টুডেন্টের কথা, একদম সমস্ত। তুমি প্রথম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আগামী দিনে তুমি গ্রাজুয়েশনের দিকে যাবে, তারপরে তুমি ধরে নিতে পারি তুমি কোনো একদিন কোনো এক সময় হয়তো ব্যুরোক্র্যাট তৈরি হবে, এই নীতি তৈরি হয়তো প্রণয়ন তোমাকেও হয়তো তৈরি করার দিন হয়তো আসতে পারে। তোমার এই সময় দাঁড়িয়ে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি একটাই তোমার কাছে প্রশ্ন, এবং শেষ প্রশ্ন, যে নতুন সরকারের কাছে এই বিদ্যালয় শিক্ষা নিয়ে তোমার দাবি কি? দাবির জায়গা দুটো জায়গা, যে একটা যে প্রত্যেকটা স্টুডেন্ট স্কুলে আসবে এটা যদি বাধ্যতামূলক হয়, প্রত্যেকজন টিচার
তারা স্কুলকে বেস্টটুকু দেবেন, এটা যদি বাধ্যতামূলক করা হয় সেক্ষেত্রে অনেক অন্তরায় আছে এবং সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে। ফার্স্ট থিং, আমরা এখন এতটাই টিউশন নির্ভর হয়ে গেছি এবং স্কুল থেকে বিমুখতা লকডাউনের পর থেকে এতটা বেড়ে গেছে যে এখন স্কুলকে সম্পূর্ণ পরিমাণে ভরসা করার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তার ফলে আমরা বিভিন্ন টিউশনে গিয়ে পড়ছি, হয়তো স্কুলেরই টিচারের কাছে, আমরা তার কাছে টিউশন গিয়ে পড়ছি, এরকম একটা জায়গা। সেখানে একটা দিক ভালো আছে যে আমি অন্য একজন স্কুলের একজন টিচারের গাইডেন্স পাচ্ছি, তিনি অন্য ভাবে আমাকে ব্যাপারটা বোঝাচ্ছেন। আবার যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন গুলো অনলাইন হোক বা অফলাইনে, তাদেরও কিন্তু একটা অনেক বড় রোল চলে এসেছে এবং সেখানে মানুষ কিন্তু একটা ব্লাইন্ড ট্রাস্ট তাদের ওপর পড়েছে, অনেকাংশে ব্র্যান্ড নেমের ওপর পড়েছে। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য, একটা এডুকেশনাল রিফর্ম আনার জন্য, যে প্রত্যেক স্কুল আর এখন শুধু জাস্ট যাবো, প্র্যাকটিক্যাল করবো, চলে আসবো, এই জায়গাটা থেকে বেরিয়ে আমি স্কুলে পড়াশোনা করে কৃতি হব, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, এই উত্তরণটা করার জন্য আমাদেরকে ওই যে কোচিং ফেসিলিটিস গুলো সেই ব্যাপারটাকে খুব ভালো করে দেখতে হবে। মানে টিচারদের স্কুলের মধ্যে তুমি চাইছো যে স্কুল এই ব্যাপারে উদ্যোগী হোক, স্কুল আরো বেশি নিবিড় সম্পর্কে জোগাড় ছাত্রদের যদি দেখেন 11-12 এর সমস্যাটা কোথায়, তারা কেন স্কুল যাচ্ছে না? কারণ তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোর প্রিপারেশন নিতে এবং বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন গুলো ভর্তি হয়ে সেই জায়গাটায় সময় দিচ্ছে। সেখানে আমরা একজন স্টুডেন্টকে এভাবে আশা করতেই পারি না যে সে 10টা থেকে 4:30 অব্দি স্কুলে থাকবে, আবার সেখান থেকে টিউশন যাবে, কোচিং ইনস্টিটিউশন অনলাইন ক্লাস করবে, নিজে সেলফ স্টাডি করবে। এই সমস্ত কিছু একেবারে একা এরকম করে সামলানো এটা একটা হেক্টিক কাজ। আর সেই জায়গাটাতে 10টা থেকে 4:30 ওই সময়টুকুতে, সেই সময়ে যদি সে নিজের চাহিদাটুকু পূরণ করতে পারে, সে এইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে যে তার আর আলাদা করে কোনো কোচিং ইনস্টিটিউশনের প্রয়োজন হলো না, তাহলেই কোনো স্টুডেন্ট আর স্কুল যাওয়ার প্রতি যে বিতৃষ্ণা, এটা হয়তো না হলেও দেখাতে পারে। এই একটা বিষয়। ক্লাসরুম এখন অনেক বেশি মডিফাইড হচ্ছে, বিভিন্ন ভার্চুয়াল ক্লাসরুম এবং বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়গুলো আমরা দেখছি। তো এক্ষেত্রে আমার মনে হয় যে বইয়ের বাইরে বই বেড়েছে, তবে এখানে একটা ট্র্যাডিশনাল আর মডার্ন এই দুটো মিল হওয়া খুব দরকার। কারণ আমরা বই পুরো ছেড়ে দিয়ে একদম ডিজিটালাইজ যদি হয়ে যায়, সেটা আমাদের স্যার বলতেন আমাদেরকে যে এই যে ধরো শুধু অনলাইন ভিডিও দেখে যাচ্ছি, সেক্ষেত্রে ইমাজিনেটিভ পাওয়ারটা অনেকটা কমে যাচ্ছে। এটাকে মানুষ বই পড়ে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবতো যে আচ্ছা এইরকম একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে এরকম এরকম হচ্ছে। এখন সেই জিনিসটা এত ভার্চুয়ালি আমরা দেখে অভ্যস্ত যে আমরা আর সেই জিনিসটাকে ইমাজিন করে নিজস্ব ভাবে ইমাজিন করতে একটা প্রবলেম হচ্ছে। এটারও পরিবর্তন দরকার। মানে তুমি বলতে চাইছো তার মানে যে স্কুল অর্থাৎ সিআরপি যদি ক্লাসরুম প্রোগ্রামে ফেরে, তাহলে এই নন ক্লাসরুম প্রোগ্রামের ভ্যালুটা কমবে, মানুষ মানে শিক্ষার্থীরা আরো বেশি আগ্রহ দেখাবে স্কুলের প্রতি যেতে, স্কুলও ছাত্রীদের প্রতি আগ্রহ দেখাবে। এই পরিবর্তনটা আমি চাইছি এবং সেটা অবশ্যই দাবিও করছি বলতে গেলে, যাতে ফিউচারে যারা পরীক্ষা দেবে তারা যেন আরো বেশি স্কুলের কাছ থেকে সুবিধা পায়, তাই স্কুলের থেকে সুবিধা পায়। সেটা শুধুমাত্র কয়েকজন ছাত্রছাত্রীর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, প্রত্যেকে বিভিন্ন স্ট্রিমে যারা পড়াশোনা করছে, বিভিন্ন দিকে এখন মানুষ অনেক বেশি ক্যারিয়ার অপরচুনিটি, মানে অনেক ধরনের অপশন তাদের সামনে, সেই সমস্ত অপশন গুলোকে জানার সুযোগ এবং সেগুলোকে ফ্লারিশ করার সুযোগ স্কুল প্রেমিসে যাতে হয়, এই বিষয়টা চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে নমস্কার। আমাদের অনুষ্ঠান এখানে শেষ।